বন্ধুরা, প্রথম পর্বে আপনারা শুনেছিলেন শিবনাথের মেয়ে হলো বিমলা। শিবনাথ তার আদরের মেয়ে বিমলাকে খুব ধুমধাম করে বিয়ে দেয়। শান্তিপুর গ্রামের ছেলে পলাশের সাথে বিমলার শুভ বিবাহ সম্পন্ন হয়। বরযাত্রীর দল বলাই মাঠে এসে পৌঁছালে ঠগীদের আক্রমণের কবলে পড়ে। ঠগীরা সমস্ত কিছু লুটপাট করে সমস্ত বরযাত্রীর মানুষকে মেরে ফেলে। এদিকে নদীতে স্নান করতে গিয়ে শিবনাথ তার মেয়ে বিমলার লাশ খুঁজে পায়। এমন পরিস্থিতিতে শিবনাথের মা কমলা দেবী মনের দিক থেকে খুব ভেঙে পড়েন। কমলা দেবী সমস্ত প্রতিজ্ঞা ভেঙে তিনি তার ছেলে শিবনাথকে বিমলার হত্যাকারীকে মারতে পাঠায়। তারপর কিছু ভয়, কিছু রহস্য, কিছু কথা, কিছু ব্যথা, কিছুটা গোছানো আর কিছুটা কল্পনা নিয়ে আজকের গল্প বর্গি এলো দেশে দ্বিতীয় পর্ব। বন্ধুরা, আমার চ্যানেলে গল্প শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প বর্গি এলো দেশে দ্বিতীয় পর্ব। গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। শিবনাথের মা কমলা দেবী শিবনাথের হাতে তুলে দিয়েছে ধারালো তরোয়াল, তীরধনুক আর লাঠি। যে মা নিজের ছেলেকে বাঁচাতে তার মাথার দিব্যি দিয়ে নিজের ছেলেকে মায়ার বাঁধনে আটকে রেখেছিল, সেই মা, সেই জননী কমলা দেবী সব মায়ার বাঁধন ছিন্ন করে তার সন্তানের হাতে তুলে দিয়েছে অস্ত্র, এই পাপীদের নিধন করার জন্য। নিষ্পাপ সুন্দর ফুলের মতন মেয়েটাকে যারা শরীরের আঁশ মেটানোর জন্য বিমলাকে নির্যাতন করে নদীর জলে ভাসিয়ে দিয়েছে, তাদের রক্ত দেখার জন্য কমলা দেবীর চোখে ফুটে উঠেছে প্রতিশোধের তৃষ্ণা। বিমলার মতো যাতে আর কোনো মেয়েকে ওই নরপশুদের হাতে শিকার না হতে হয়, অসহায় দরিদ্র মায়ের কোল থেকে যাতে আবার কোনো নতুন বিমলাকে ছিনিয়ে না নিতে পারে ওই অসুরের দল, তাই মানুষরূপী ওই হিংস্র পশুর দলকে তিল তিল করে শেষ করার জন্য কমলা দেবী তার নিজের সন্তানের হাতে তুলে দিয়েছেন অস্ত্র, কপালে পরিয়েছেন রক্ত তিলক, দু হাত ভরে করেছেন আশীর্বাদ। নারী মানে হলো জননী, নারী হলো বসুন্ধরা, নারী হলো দুর্গা, নারী হলো কালী। যে নারীকে মন্দিরে বসিয়ে ফুল ফল ধূপধুনো দিয়ে পুজো করা হয়, মা বলে সম্মান করা হয়, আমরা আমাদের পৃথিবীকে ধরিত্রী মা বলে ডাকি। অথচ কেমন হাস্যকর ব্যাপার দেখো, সেই মায়ের জাত সেই নারীকেও নির্যাতিত হতে হয়। তার ইচ্ছার বিরুদ্ধে, তার শত বাধা সত্ত্বেও সেই নারীর শরীরে পড়ে কোনো না কোনো অসুরের হাত। রামায়ণে পড়েছি আমরা সীতার কথা, মহাভারতে পড়েছি আমরা দ্রৌপদীর কথা। যখনই কোনো নারীর ওপর হয়েছে কোনো না কোনো অত্যাচার, যখনই কোনো নারীর চোখ দিয়ে গড়িয়েছে তার অশ্রুবিন্দু, মহাভারত সাক্ষী, রামায়ণ সাক্ষী, পৃথিবী কাঁপিয়ে বেজেছে যুদ্ধের ডঙ্কা। সীতার মতো, দ্রৌপদীর মতো আজ বিমলাকেও হতে হয়েছে কোনো আদম্য পশুর হাতের শিকার। বিমলার কাপড় ধরে টেনেছে কোনো না কোনো রাবণ, কোনো না কোনো দুঃশাসন। আর সেই রাক্ষসকুল রাবণকে ধ্বংস করার জন্য, সেই দুঃশাসনকে বধ করার জন্য শ্রী রামচন্দ্র যেমন তুলেছিলেন তার ধনুক, কৃষ্ণ যেমন তুলেছিলেন তার সুদর্শন চক্র, অর্জুন যেমন তুলেছিলেন তার গান্ডীব ধনুক, তেমনি আজ শিবু হাতে তুলেছে তার তরোয়াল, করেছে এক কঠিন সংকল্প। মায়ের কাছে আশীর্বাদ নিয়ে মা কালীর রক্ত তিলক কপালে এঁকে শিবনাথের ঘোড়া ছোটে বলাই মাঠের দিকে। এই সেই বলাই মাঠ যেখানে চলে ঠগীদের আড্ডা, যে বলাই মাঠে পোতা আছে শত শত মানুষের মরদেহ, যে বলাই মাঠে বিমলা তার স্বামীকে হারিয়েছিল, যে বলাই মাঠ সদ্য বিয়ে হওয়া বিমলার কপাল থেকে মুছে দিয়েছিল তার সিঁদুর। সেই বলাই মাঠে শিবনাথের ঘোড়া এসে থামে। সূর্যদেব
তখন মাথার উপর কঠোরভাবে রৌদ্র বিকরণ করে চলছেন। বাতাস বয়ে নিয়ে আসছে পচা গলা মাংসর গন্ধ। অগুন্তি শকুন আর কাক বড় বড় গাছগুলির ওপর আলোছালোভাবে উড়ে বেড়াচ্ছে। ধান কেটে নিয়ে যাওয়ার পর উঁচু নিচু জমিগুলিতে বর্ষার জল জমে রয়েছে। ভিজে মাটির আড়াল থেকে ব্যাঙ গ্যাঙর গ্যাঙর শব্দ করে ডেকে উঠছে। অগুন্তি সাদা বক মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছে খাবারের সন্ধানে। আম, বর, নিম, অশ্বত্থ গাছগুলি হাঁ করে যেন তাকিয়ে আছে শিবনাথের দিকে। নির্জন বলাই মাঠে কোনো মানুষের চিহ্ন মাত্র নেই। কাছে দূরে কোনো ঘর বাড়িও দেখা যায় না। নির্জন নিস্তব্ধ বলাই মাঠ। শিবনাথ একটা অশ্বত্থ গাছে হেলান দিয়ে দূরের রাস্তার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। নির্জন নিস্তব্ধতার মধ্যে সময়ের গতিও যেন খুব ধীর গতিতে প্রবাহিত হয়। এইভাবে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর শিবনাথ দেখতে পায় দূরের রাস্তায় এক জমিদারের পালকি আসছে, আর সেই পালকির সামনে পিছনে কিছু লাঠিয়াল ওই পালকিটাকে খুব সতর্কভাবে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। জমিদারের পালকি সাগর দিঘি পার করার পর বলাই মাঠের রাস্তায় পা দিতেই ওই পালকির পিছনে একটা হরিনামের দল পালকির পিছন পিছন আসতে থাকে। পরনে তাদের সাদা ধুতি, কপালে সাদা চন্দনের তিলক, কারোর হাতে খুঞ্জুনি তো কারোর গলায় খোল করতাল ঝুলছে। হরিনামের সাথে সাথে পা দুলিয়ে দুলিয়ে নাচতে নাচতে জমিদারের পালকির দিকে খুব দ্রুত গতিতে এগিয়ে আসছে তারা। জমিদারের লাঠিয়ালরা খুব সতর্কভাবে পথ চলতে থাকে। হরিনামের দলের লোকগুলো হরিনাম কীর্তন করতে করতে জমিদারের লাঠিয়ালদেরকে আগুপিছুভাবে ঘিরে নিতে থাকে। ওই লাঠিয়ালগুলোর চারপাশে হরিনামের দল ঘুরে ঘুরে হরিনাম ও নৃত্য করতে থাকে। জমিদারের পালকির পিছন পিছন হরিনামের দল জোরে জোরে হরিনাম কীর্তন করতে করতে বলাই মাঠের মাঝখানে এসে পৌঁছায়। তারপর হঠাৎ হরিনামের দলের লোকগুলোর গলায় যে কাপড়ে রামাবলী ঝুলছিল, সেই রামাবলীর কাপড়ে শক্ত ঢিল বেঁধে মাথার ওপর পাই পাই করে দুবার ঘুরিয়ে লাঠিয়ালদের গলায় এক পাক জড়িয়ে এক হ্যাচকা টান মারে। লাঠিয়ালরা কিছু বোঝার আগেই তারা ঠগীদের জালে জড়িয়ে পড়েছে। লাঠিয়ালদের হাতে লাঠি রয়েছে, কিন্তু গলায় তাদের রয়েছে শক্ত রামাবলীর ফাঁস। হাতে লাঠি নড়ানোর মতো স্বশক্তিটুকু পর্যন্ত তাদের নেই, শুধু মুখ দিয়ে একটু গোঙানির আওয়াজ। তারপর হাত পা কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়তে থাকে একের পর এক লাঠিয়াল। গরিব দরিদ্র পালকি বাহকদের ঠগীরা ছেড়ে দেয়। তারা প্রাণ বাঁচাতে যে যেখানে পেরেছে ছুটে পালিয়ে গেছে। কিন্তু জমিদার রামলাল মুখুজ্জে তার মোটা নাদুস নুদুস ভুঁড়িওয়ালা শরীরটা নিয়ে ছুটে পালিয়ে নিজের জীবন রক্ষা করা তার পক্ষে সম্ভব নয়। অকথ্যা ঠগীদের হাতে তার জীবন রক্ষা ভিক্ষা চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। রামলাল মুখুজ্জে ঠগীদের হাত পা ধরে বাঁচার জন্য আকুতি মিনতি করতে থাকে। নিজের গলার সোনার চেন, পালকিতে থাকা সোনা মোহর, রূপোর মুদ্রা, বাণিজ্য করার জন্য টাকা পয়সা যা ছিল সব কিছু ঠগীদের হাতে তুলে দেয় আর বাঁচার জন্য করুণ প্রার্থনা করতে থাকে। কিন্তু ঠগীদের মন গলে না। ওই হরিনাম কীর্তন দলের যে লম্বা মতন লোকটা ছিল, সেই লোকটা একটা খড়গ হাতে নিয়ে এগিয়ে আসে রামলাল মুখুজ্জের কাছে। তারপর রামলাল মুখুজ্জের চুলের মুঠিটা ধরে মাটিতে শুয়ে ধপাস করে এক কোপে রামলালের ধর থেকে মাথাটা আলাদা করে দেয়। শিবনাথ অসত্য কাছে হেলান দিয়ে এই সব দৃশ্যগুলো হাঁ করে দেখছিল। শিবনাথের বুঝে নিতে অসুবিধা হয় না
যে এরাই হলো ঠগী। এরাই তার মেয়ে বিমলার স্মৃতির সিঁদুর মুছে দিয়েছে। শিবনাথের গায়ে রক্ত ফুটে ওঠে, চোখ মুখ লাল হয়ে ওঠে, তার মুখ দিয়ে বেরিয়ে আসে এক দীর্ঘ নিঃশ্বাস। হিংস্র বাঘের মতো ঘোড়ার উপর লাফিয়ে ওঠে, ঘোড়ার লাগাম জোরে টেনে ধরে। টকবক টকবক করে ঘোড়া ছুটে চলে ওই বলাই মাঠের মাঝে। ঠগীরা তখন লুট করা সোনা গয়না, টাকা পয়সা নিজের পোডলা পুডলিতে বাঁধতে ব্যস্ত। বর্জ্যের মতো তরোয়াল বার করে শিবনাথ আচমকা ঝাঁপিয়ে পড়ে ওই ঠগীদের উপর। ঠগীরা যে যার নিজের কোমর থেকে তরোয়াল বার করে শিবনাথের আক্রমণকে প্রতিহত করার জন্য কোমর বেঁধে তার সাথে লড়াই করতে থাকে। একের পর এক ঠগী ঝাঁপিয়ে পড়ে শিবনাথের উপর। শিবনাথ বীর বিক্রমে লড়তে থাকে ঠগীদের সাথে। বলাই মাঠের নিস্তব্ধতা ভেঙে বেরিয়ে আসে তরোয়ালের শব্দ। শিবনাথের তরোয়ালের আঘাতে একের পর এক ঠগীর দেহ মাটিতে লুটিয়ে পড়তে থাকে। সবশেষে খড়গ নিয়ে এগিয়ে আসে সেই লম্বা পাড়া লোকটি। সেই লোকটি শিবনাথের সামনে গলা উঁচিয়ে বলে ওঠে, কে তুই? কেন মারতে চাইছিস আমাদের? তোর কি টাকা পয়সার ভাগ লাগবে নাকি? কি চাস তুই? কেন আমাদের পথে বাধা সৃষ্টি করতে চাইছিস? শিবনাথ বলে ওঠে, দুদিন আগে এই বলাই মাঠের ওপর দিয়ে এক বরযাত্রীর দল যাচ্ছিল। তাদেরকে তোরা সব শেষ করে দিয়েছিস। সেই বরযাত্রীর দলের মধ্যে পালকিতে বসেছিল আমার মেয়ে, তাকেও তোরা সর্বশেষ করে ওই গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিস। সেই হতভাগা মেয়ের বাবা আমি। এই হাতে আমি তার মুখাগ্নি করেছি, আর এখন তোদের শ্মশানে তুলব বলে এখানে এসেছি আমি। আমার মরা মেয়ের দিব্যি তোদেরকে শেষ না করে আমি এই বলাই মাঠ ছাড়ব না। শিবনাথ এতক্ষণ লড়াই করেছে, তার তরোয়ালের সামনে কেউ দাঁড়াতে পারেনি, কিন্তু এখন ঠগীরাম সর্দারের সামনাসামনি শিবনাথ। ঠগীরাম সর্দারের হাতে রয়েছে মা কালীর মন্ত্রপুত খড়গ, আর শিবনাথের হাতে রয়েছে তরোয়াল। এতক্ষণ শিবনাথ যাদের সাথে লড়াই করে এসেছে, শিবনাথের কাছে তারা খড়কুটোর মতো উড়ে গেছে, কিন্তু এই ঠগীরাম সর্দার শিবনাথের তরোয়ালকে রুখে দেওয়ার মতো ক্ষমতা রাখে। ঠগীরাম সর্দার আর শিবনাথের মধ্যে বীর বিক্রমে যুদ্ধ চলে। তরোয়ালের আঘাতের শব্দ বলাই মাঠে যেন বিদ্যুৎ চমকানোর মতো প্রতিধ্বনি উঠতে থাকে। কখনো ঠগীরামের তরোয়ালের আঘাতে শিবনাথ আহত হয়, তো কখনো শিবনাথের তরোয়ালের আঘাতে ঠগীরাম আহত হয়। এইভাবে দুজনের মধ্যে অনেকক্ষণ ধরে মৃত্যুমুখী লড়াই চলে, আর শেষ পর্যন্ত শিবনাথের তরোয়ালের আঘাতে ঠগীরাম সর্দারের হাতের খড়গ ছিটকে পড়ে যায়। শিবনাথের ধারালো তরোয়াল ঠগীরামের গলার সামনে। পরাজিত সৈনিকের মতো ঠগীরাম সর্দার শিবনাথের পায়ের কাছে নতজনু হয়ে বসে আছে। ঠগীরামের সারা শরীর দিয়ে রক্ত গলগল করে বেরিয়ে আসছে, আর সেই রক্ত মাটিতে পড়ে মাটির কিছুটা অংশ রক্তে লাল হয়ে গেছে। শিবনাথের কাছে ঠগীরাম পরাজিত, কিন্তু ঠগীরামের মুখে চোখে সেই পরাজিত হওয়ার লজ্জা নেই, নেই কোনো মৃত্যুর ভয়। রয়েছে সেই চোখে হিংসাত্ম নেশা, সেই সাহস। সারা শরীর দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে, কিন্তু তার মনোবল একটুর জন্য ভেঙে পড়েনি। ঠগীরাম সর্দার মাথা তুলে শিবনাথের মুখের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে ওঠে, দেখ, আমি তোর তরোয়ালের সামনে। আমাকে তুই যখন তখন মেরে দিতে পারিস, কিন্তু শুনে রাখ, আমি এই মৃত্যুর মুখে দাঁড়িয়ে আমি তোকে মিথ্যে বলবো না। সেদিন বরযাত্রীর সমস্ত মানুষকে আমরা মেরে দিয়েছিলাম ঠিকই, কিন্তু তুই বিশ্বাস করিস আর না করিস, তোকে আমি একটা কথা বলি, আমি তোর মেয়েকে স্পর্শ পর্যন্ত করিনি। কারণ আমরা ঠগী, আমরা কোনো নারীকে স্পর্শ করা তো দূর কি বাদ, তার ছাওয়া পর্যন্ত মারায় না। আমরা হলাম মা ভবানীর উপাসক। মা ভবানীর পুজো করি আমরা। মা ভবানীর কাছে বলি চড়িয়ে, মা ভবানীর রক্ত তিলক কপালে এঁকে আমরা ডাকাতি করতে বেরোই। আর নারী হলো মা ভবানীর অংশ, আর সেই নারীকে স্পর্শ করা মানে মা ভবানীকে অসন্তুষ্ট করা। তাই জন্য আমরা নারী জাতি থেকে দূরে থাকি।
ওই যে মাঠের ঢিবিটা দেখছিস উঁচু হয়ে রয়েছে, ওইখানে সমস্ত বরযাত্রীদের আমরা মেরে পুঁতে রেখেছি, কিন্তু তোর মেয়েকে আমরা শুইনি। এটা তুই বিশ্বাস করিস আর না করিস সেটা তোর ব্যাপার, কিন্তু তুই এটা শুনে রাখ, মৃত্যুর মুখে দাঁড়িয়ে কেউ মিথ্যে কথা বলে না। শিবনাথের মনে হয় ঠকিরাম সর্দার নিজেকে বাঁচানোর জন্য ফোন দিয়ে আসছে। শিবনাথের মনকে ঘোরানোর চেষ্টা করছে ঠকিরাম। শিবনাথ এক মুহূর্ত সময় না নিয়ে, মুখে কিছু না বলে তার ধারালো তরোয়াল ঠকিরাম সর্দারের গলায় চালিয়ে দেয়। ফিনকি দিয়ে রক্ত ছিটকে পড়ে চারিদিকে। ঠকিরামের কাটা মাথাটা গড়াতে গড়াতে মাঠের মাঝখানে এসে পড়ে। রক্তমাখা মুন্ডুটা দেখে আকাশে কাক আর শকুনের দল হা হা শব্দ করে উড়ে বেড়াতে থাকে। বলাই মাঠের চারপাশে আজ ঠগীদের মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, আর সেই সব মৃতদেহের মাংস ভক্ষণ করার জন্য আকাশে কাক শকুনের দল উড়ে বেড়াচ্ছে। শিবনাথ ঘোড়ার পিঠে চেপে বলাই মাঠ পেরিয়ে বাড়ির দিকে রওনা হয়। এদিকে সূর্য অস্ত গেছে, চারিদিকে অন্ধকার নামতে শুরু করেছে। এই অন্ধকার রাত পেরিয়ে তার বাড়ি ফেরা হবে না, কিন্তু এই ঘন জঙ্গলে রাত কাটানোটাও তো খুব একটা নিরাপদ নয়। শিবনাথ চকমকি পাথর ঘষে গাছের শুকনো ডালপাতা জোগাড় করে আগুন জ্বালিয়ে রাখে বটগাছটার সামনে, যাতে বন্য হিংস্র প্রাণী ঘোড়াটার উপর আক্রমণ না করে বসে। শিবনাথ নিরুপায় হয়ে একটা বটগাছের তলায় ঘোড়াটাকে বেঁধে দিয়ে শিবনাথ বটগাছে উঠে বসে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ঘন অন্ধকারে সারা জঙ্গল ঢাকা পড়ে যায়। পুডলি করে শিবনাথের মা কটা শুকনো রুটি আর গুড় দিয়েছিল, সেটাই রাত্রিরের খাবার হিসেবে শিবনাথ খেয়ে বটগাছের মোটা ডাল ধরে নিদ্রায় মগ্ন হয়। হঠাৎ গভীর রাতে ঘন জঙ্গলের ভিতর থেকে এক আর্তনাদ ভেসে আসে। আর শুকনো পাতার উপর দিয়ে হাঁটলে যেমন আওয়াজ হয়, সেরকম আওয়াজ আসছিল ওই জঙ্গলের ভিতর থেকে। শিবনাথের মনে কিছু ভয় আর সংকোচ মাখানো কিছু প্রশ্নের উদয় হচ্ছিল বারবার। সেই আর্তনাদ মাখানো চিৎকার ক্রমশ যেন বাড়তেই থাকে। শিবনাথ বটগাছ থেকে নেমে হাতে একটা মশাল নিয়ে যেখান থেকে ওই চিৎকার ভেসে আসছে সেই দিকে এগোতে থাকে। কিছুটা এগোনোর পর শিবনাথ দেখতে পায় ডান হাত কাটা, সারা শরীর রক্তবর্ণ, পা হয়তো ভেঙে গেছে তাই নিজে থেকে দাঁড়াতে পারছে না। এক মধ্যবয়সী লোক, সারা শরীরে লোহার বর্ম, দেখে বোঝা যায় কোনো সৈনিক হবে হয়তো। শিবনাথ লোকটির কাছে যায়। শিবনাথকে দেখে লোকটির চোখে মুখে একটু বাঁচার আশা জাগে, একটু সাহস জাগে তার মনে। লোকটি শিবনাথকে বলে, আমাকে বাঁচাও ভাই, আমাকে বাঁচাও। শিবনাথ বলে, তোমার এ অবস্থা কি করে হলো? লোকটি বলে, এ অনেক বড় ঘটনা, তুমি তুমি আমাকে বাঁচাও ভাই, এখান থেকে উদ্ধার করো আমায়, আমি তোমায় সব খুলে বলবো খুন। শিবনাথ লোকটিকে কোলবাজা করে বটগাছের তলায় নিয়ে আসে। পুকুর থেকে জল নিয়ে এসে ওই লোকটির ক্ষত স্থানটিকে ভালোভাবে ধুয়ে দেয়। গাছগাছড়া, লতা পাতা, নানা রকম ওষুধপত্র জঙ্গল থেকে খুঁজে নিয়ে আসে। শিবনাথ ওই লোকটির পরিচর্যা করতে থাকে। কাটা ঘায়ে ওষুধপত্র দিয়ে গলায় থাকা গামছাটা শক্ত করে তার ক্ষতস্থানে বেঁধে দেয়, যাতে তাড়াতাড়ি রক্ত বেরোনো বন্ধ হয়। লোকটির মুখ থেকে শিবনাথ জানতে পারে তার বাড়ি পলাশপুর। সারা রাত ধরে শিবনাথ লোকটির সেবা করে। লোকটির ডান হাত কাটা, দুটি পা ভেঙে গেছে। পরের দিন সকাল হলে শিবনাথ লোকটিকে তার ঘোড়ায় চাপিয়ে পলাশপুরের উদ্দেশ্যে রওনা হয়। শিবনাথ
ওই লোকটিকে ঘোড়ার পিঠে চাপিয়ে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসে। ওই লোকটির বাড়ির লোকজন শিবনাথকে দেবদূতের ন্যায় অতিথি আপ্যায়ন করতে থাকে। কবিরাজ এসে লোকটিকে দেখে গেছে, ক্ষত স্থান থেকে রক্ত বেরোনো বন্ধ হয়েছে। কবিরাজ জানিয়েছেন যে বিপদের আশঙ্কা টলে গেছে। শিবনাথ পলাশপুর ছেড়ে বাড়ি যাবার জন্য তৈরি হচ্ছিল। বাড়ি যাবার আগে সেই লোকটির সাথে শিবনাথ শেষ দেখা করতে আসে। লোকটি বিছনায় শুয়ে আছেন। লোকটির মুখ দেখে বোঝা যায় তার যন্ত্রণা হয়তো কিছুটা হলেও উপশম হয়েছে। শিবনাথ লোকটির নাম পর্যন্ত জানে না। শিবনাথ লোকটির ঘরে ঢুকে বলে, ভাই, এবার তাহলে আমি আসি, আমার কাজ শেষ হয়েছে। আমার মা আমার জন্য অপেক্ষা করছেন ঘরে। লোকটি বলে, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো দাদা, দুদিন আমার বাড়িতে কাটিয়ে যাও। আমি তোমার একটু সেবা করতে চাই। আমার বাড়িতে দুদিন কাটিয়ে গেলে আমার মঙ্গল হবে। আমার পরিবারের লোকজন তোমার সেবার কোনো ত্রুটি রাখবে না দাদা। আমি তোমার কাছে জোর হাত করে বিনীত অনুরোধ করছি, তুমি আমার বাড়িতে দুদিন কাটিয়ে যাও। না না ভাই, তুমি এইভাবে আমায় অনুরোধ করো না, আমি আবার আসবো কোন। আচ্ছা ভাই, বলছিলাম কি, তোমার এমনি অবস্থা হলো কি করে? লোকটি একটু দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করে, আমার নাম কানাই চাটুর্যে। আমাদের এই যে পলাশপুরের গ্রাম দেখছো, এই গ্রামে বারবার বর্গী আক্রমণ করত। আর ওই বর্গীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা গ্রামের মানুষদেরকে সব একত্রিত করে ওই বর্গীদের আক্রমণ প্রতিহত করার চেষ্টা করতাম। 2-3 বার ওই বর্গীদের আক্রমণ প্রতিহতও করেছিলাম আমরা। বর্গীদের কাছে ছিল ধারালো তরোয়াল, তীর, ধনুক, বল্লম, আর আমাদের অস্ত্র বলতে ছিল লাঠি, মশাল, গুলতি, বাঁশ চিরে বানানো তীর ধনুক। আর আমরা তো কেউ জাত সিপাই নই, কেউ চাষা, তো কেউ কুমোর, কেউ কামার, কেউ জেলে। নিজেদেরকে বাঁচাবার তাগিদে অস্ত্র ধরতে হয়েছে আমাদেরকে। সেদিনকে আমরা মঙ্গলার হাট থেকে ইস্পাত কিনে আনতে গিয়েছিলাম কামারকে দিয়ে তরোয়াল বানাবো বলে। আমার সাথে আরও 4 জন ছিল। আমরা 5 জন মিলে মঙ্গলার হাট থেকে ইস্পাত কিনে সাগর দিঘি পার হয়ে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছি। হঠাৎ জঙ্গলের ভিতরে একটা মেয়ে মানুষের কান্নার আওয়াজ শুনতে পাই। দেখি একটা নতুন সদ্য বিয়ে হওয়া একটা মেয়ে জঙ্গলের ভিতরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আমরা 5 জন ওই মেয়েটির কাছে যাই। তারপর মেয়েটির মুখ থেকে জানতে পারি যে তার স্বামী আর বরযাত্রীর সমস্ত লোককে ঠগিরা নাকি মেরে ফেলেছে। ওই অসহায় মেয়েটিকে তার বাপের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য আমরা সংগ্রামপুরের উদ্দেশ্যে রওনা হই। অনেকটা পথ চলার পর হঠাৎ আমরা ঘোড়ার খুরের শব্দ শুনতে পাই। আমাদের পিছনে একদল বর্গী দ্রুত বেগে ছুটে আসছে। কোনো গ্রাম লুটপাট করে ফিরছিল তারা। আমাদের কাছে টাকা পয়সা তো বলতে কিছুই ছিল না, ছিল কিছু ইস্পাত, যা আমরা মঙ্গলার হাট থেকে কিনে এনেছিলাম তরোয়াল বানাবো বলে। কিন্তু ওই মেয়েটির সারা শরীরে সোনার অলংকারে ভর্তি ছিল। আমরা কিছু বোঝার আগেই বর্গীদের বিষদৃষ্টি ওই মেয়েটির উপর পড়েছিল। বিশ্বাস করুন, আমরা 5 জন আন বান জান জীবন লাগিয়ে দিয়েছিলাম ওই মেয়েটিকে বাঁচানোর জন্য। আমার হাত কেটেছে, আমার পা ভেঙেছে। আমার সাথে আরও যে 4 জন ছিল তাদেরকেও মেরে ফেলেছে ওই বর্গীরা। আর 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 ওই মেয়েটার থেকে গায়ের সোনা গয়না কেড়ে নিয়ে মেয়েটাকে নির্যাতন করে নদীর জলে ভাসিয়ে দিয়েছিল ওই বর্গীরা। এ দাদা, ও দাদা, আপনি কাঁদছেন কেন? আপনার চোখে জল, দাদা, আপনি কাঁদছেন? আরে ভাই, তুমি যে মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করেছিলে, সেই মেয়েটার হতভাগা বাবা আমি ওই মেয়েটার বাবা।
আমি ওই মেয়েটার বাবা। নিঝুম নিস্তব্ধ ঘরে প্রদীপের শিখাটা আলতো হাওয়ায় দুলছে। শিবনাথের বুকের ভিতরটা বাঁধ ভাঙা কষ্টের ঢেউ যেন আছড়ে পড়ছে। শিবনাথের কাছে এবার সব পরিষ্কার হয়ে যায়। যে কানাই চাটুর্যকে শিবনাথ জঙ্গলের ভিতর থেকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে এনেছিল, সেই কানাই চাটুর্যে তার মেয়েকে বাঁচাতে নিজের আন বান জান জীবন দিয়ে লড়াই করেছিল। শিবনাথ মনের দিক থেকে খুব ভেঙে পড়ে। দুদিন ওই কানাই চাটুর্যের বাড়িতেই কাটিয়ে দেয়। কিন্তু শিবনাথের জন্য অপেক্ষা করছিল অন্য আর একটা চমক। দুদিন পর শিবনাথ বাড়ি যাওয়ার জন্য নিজের পোড়লাপল্লি বেঁধে নিয়েছে। ঘোড়াটাকে শোলা জব ধান খেতে দিয়েছে। বাড়ি যাওয়ার জন্য পুরোপুরি তৈরি শিবনাথ। কানাই চাটুর্যের সাথে কথা বলে ঘরের চৌকাঠটা সবে পার করেছে। হঠাৎ ওই পলাশপুর গ্রামে বর্গী আক্রমণ করে। হুলুস তুলুস কাণ্ড পড়ে যায় চারিদিকে। গ্রামে যে যার প্রাণ বাঁচানোর জন্য ছোটাছুটি করতে থাকে। গ্রামের দোকানপাট ঘরবাড়ির দরজা জানলাগুলো ঝপঝপ শব্দ করে বন্ধ হতে থাকে। শিবনাথের গায়ে রক্ত ফুটে ওঠে। মায়ের দেয়া সিঁদুর কৌটোটা থেকে এক চিলতে রক্ত সিঁদুর কপালে এঁকে নেয়। তারপর হাতে ধরে তরোয়াল, পিঠে নেয় তীর ধনুক, তারপর ঝাঁপিয়ে পড়ে বর্গীদের ওপর। এই বর্গীরা একদিন তার বাবাকে কেড়ে নিয়েছিল। এই বর্গীরা তার মেয়েকে কেড়ে নিয়েছে। বছরের পর বছর রোদে জলে পুড়ে কষ্ট করে চাষ করা শস্যের ওপর ভিন দেশ থেকে এসে ভাগ জমিয়েছে এই বর্গীরা। আজ তার সব হিসাব নেয়ার পালা। শিবনাথ বীর বিক্রমে লড়তে থাকে ওই বর্গীদের সাথে। পলাশপুরের গ্রামের সমস্ত মানুষরা শিবনাথের বীরত্ব দেখে চমকে ওঠে। একের পর এক বর্গীর দেহ লুটিয়ে পড়তে থাকে পলাশপুরের মাটিতে। শিবনাথকে একা ওই বর্গীদের সাথে লড়তে দেখে পলাশপুরের সমস্ত গ্রামবাসীর মনে ভয় কেটে সাহসের উদ্ভব হয়। বাড়ির মেয়ে ছেলে থেকে শুরু করে বুড়ো জুয়ান ছোকরা যে যেখানে ছিল, লাঠি শাবল কোদাল কাটারি বটি যা হাতের কাছে যা ছিল সব নিয়ে ছুটে আসে। বর্গীরা এই সব দিকে ভয় পেয়ে পালিয়ে যায়। সেই থেকে পলাশপুর আর সংগ্রামপুর গ্রামে বর্গীদের আর খুঁজে পাওয়া যায়নি। গল্প পাঠে এবং গল্পের লেখক সংখ্যা নারায়ণ। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজ তাহলে আসি। আবার দেখা হবে ঠিক রবিবার রাত্রি 8:30টায়। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।